অনেকটা স্বস্তি নিয়ে ঈদে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, শেষ সময়ে এসে পশুর হাটে জমে উঠেছে বেচা কেনা। লাখ হজযাত্রী পদচারণায় মুখর সৌদি আরবের আরাফাত ময়দান। শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা, কাল পশু কোরবানি। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বললেন প্রধানমন্ত্রী। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সরে গেছে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, ভোর থেকে শোনা যায়নি গুলির শব্দ। বিকল্প পথে সেন্ট মার্টিন চলাচলে ভোগান্তিতে স্থানীয়রা। এবং সেন্ট মার্টিন ইস্যুতে উত্তপ্ত রাজনীতির মাঠ, আক্রান্ত হলে ছাড় নয় বললেন ওবায়দুল কাদের। সরকারের নতজানু নীতিকে দুষছেন ফখরুল। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। এবার বিস্তারিত। একদিন বাদেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ সময়ে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিলম্বে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। আর এদিকে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। নিয়াজ মোর্শেদ ও শাহাদাত নিশাদের সহায়তায় এম এ আজিমের রিপোর্ট। সোমবার সারা দেশে উদযাপন হবে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখ যাত্রীর চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে টিকিট কালোবাজারির অভিযোগ করেন যাত্রীরা। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। জনগণের ভোগান্তিরা সবসময়, আর গাড়ির এই স্টাফরা যারা আছে তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে। বাহির থেকে টাকা নিয়ে ভিতরে টিকিট আয়না বাহিরে দিচ্ছে। 320 টাকা টিকিট 500 টাকা পাওয়া যাচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কালোবাজারির সুযোগ নেই। ভোগান্তি কমাতে চেষ্টা করছেন তারা। 1 সেকেন্ড লাগে না একটা টিকিট দিতে। আমরা যদি মন চায় সবারই টিকিট দিতে পারি, কিন্তু টিকিট দেওয়ার পরে ওনারা গাড়ি কখন যাবে এই ধরনের করতে থাকবে। আমরা ওইভাবে গাড়ি যাচ্ছে টিকিট দিচ্ছি, গাড়ি যাচ্ছে টিকিট দিচ্ছি, এভাবে আমরা ইনশাল্লাহ গতকালও সব যাত্রী পার করছি, আজকেও ইনশাল্লাহ আমরা সব যাত্রী পার করব। এদিকে ঘরে ফিরতে কমলাপুরেও ছিল ঘরমুখী যাত্রীর ভিড়। শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তি ছিল না রেল যাত্রায়। তবে অনলাইনে একই সিট 4 জনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। 200 টাকার টিকিট আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়াটা একটা যুদ্ধের বিষয়, যেটা আমি পাইছি, তো যুদ্ধ জয় করে বাসায় যাচ্ছি। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাকারে রেখে দেয়। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলেন, যার টিকিটের বৈধতা আছে তাকেই সিট দেয়া হবে। লাইনে যারা কেটেছে সেটা টেম্পারিং করা, সঠিক টিকিট আমাদের সার্ভারে একবারই সঠিক টিকিট বের হবে। সেই টিকিটের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই এখানে। সার্ভার একবারই বের হবে এবং সেই যাত্রা যখন পজ মেশিনে ভেরিফাই করা হয় এবং সেই টিকিটটা কোনটা ফলস কোনটা আসল টিকিট সেটা বেরিয়ে গেছে। আর রাস্তায় যানজটের ভোগান্তি এড়িয়ে লঞ্চ টার্মিনালে পৌঁছেই বাড়ি ফেরার উচ্ছ্বাস যাত্রীদের মাঝে। না খুব বসন্ত আনন্দ, খুব আনন্দিত লাগতেছে যে ফ্যামিলির সাথে ঈদ করব, খুব ভালো লাগতেছে। গরমের জন্য একটু বেশি খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও কিছু করার নাই। বাবা মার সাথে ঈদ করতে বলে কথা, যাওয়া লাগবে। রাজধানীর সদরঘাট থেকে 41টি রুটে সকাল থেকে 45 মিনিট পর ছেড়ে যায় যাত্রী বোঝাই লঞ্চ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার রাজধানীর কমলাপুরের রেলওয়ে স্টেশনে যাব, ঈদযাত্রার খবর জানবো আমাদের সহকর্মী মাজহারুল ইসলামের কাছে। মাজার, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো শিডিউল বিপর্যয়ের খবর পেয়েছেন কিনা? যাত্রীদের কোনো অভিযোগ মিলেছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, কমলাপুর রেল স্টেশনে কিন্তু এই মুহূর্তে হিউজ পরিমাণ যাত্রী চাপ, এবং আমরা সন্ধ্যার পর থেকে যেটা দেখছিলাম, সন্ধ্যার পরে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু একের পর এক যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশন। আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, এবং সারাদিন ট্রেনগুলো শিডিউল মেনে চললেও মূলত সন্ধ্যার পর থেকে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে। এবং যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে দেওয়ার কথা ছিল, ম্যাক্সিমাম ট্রেনগুলো যথাসময়ে প্ল্যাটফর্মে আসতে পারে, যার পরিস্থিতিতে অনেক
মানুষ যারা আগেই চলে আসছিলেন যথাসময়ে ট্রেন আসবে বলে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গগামী দুটি ট্রেনের কথা যদি আপনাকে বলি, একটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস আর একটা হচ্ছে বুড়িবাড়ি এক্সপ্রেস। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে দ্রুতযান এক্সপ্রেস নামক যে ট্রেনটি উত্তরবঙ্গে যাওয়ার কথা আছে, এত পরিমাণ মানুষ এবং এত পরিমাণ ভিড় এখানে, এবং যারা টিকিট কেটেছেন তারা কিন্তু তাদের একটি অংশ অসহায়ের মধ্যে পড়েছেন। কারণ হচ্ছে তারা হচ্ছে ঠিক মতো উঠতে পারছেন না, কারণ এত বেশি টিকিট বিহীন যাত্রী এখানে আসছে এবং তারা কিন্তু দস্তাদস্তি করে ভিতরে উঠে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ছাদেও লোক আছে, এবং যেখানে রেলওয়ে কর্তৃপক্ষ বারবার বলছিল যে কোনোভাবেই ছাদে উঠা যাবে না। ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, তিল ধারণের ঠাঁই নেই মূলত ছাদগুলোতে। আপনাকে আমরা এতদিন বলে আসছিলাম যে তিল ধারণের ঠাঁই নেই স্টেশনের ভিতরগুলো, যেমন একই কথা হচ্ছে ট্রেনের ভিতরে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ যাত্রী ছাদে উঠেছে এবং এত ঝুঁকি, নিজেদের ঝুঁকির কথা জেনেই কিন্তু তারা ছাদে উঠেছে। এবং শুধু ছেলে না, অর্থাৎ আমরা নারীদেরকে ছাদে উঠতে দেখেছি, মধ্যবয়সী মানুষকে ছাদে উঠতে দেখেছি, এবং আমরা অনেক পরিবারের কান্না দেখেছি যারা টিকিট কেটে এই মুহূর্তে স্টেশনে থেকেও যারা ট্রেনে উঠতে পারেননি। এবং আমরা অনেককে কান্নাও করতে দেখেছি, কারণ তারা অনেক কষ্ট করে টিকিট কেটেছিল যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করবেন স্টেশনের ট্রেনে গিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হুড়ুহুড়ি করে এবং শক্তি দিয়ে, যার যত বেশি শক্তি আছে তিনি আগে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। এটি কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু ট্রেনের চতুর্থ দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এত পরিমাণ মানুষ এবং কোনো রকমের শৃঙ্খলা নাই। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কর্তৃপক্ষ বলেছে আসলে এই শেষ মুহূর্তে এসে তারাও কিছু করতে পারছেন না। এখানে যারা দায়িত্বশীল এবং নিরাপত্তার জন্য যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা এটা করতে গিয়ে মূলত তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং এত বেশি পরিমাণ যাত্রী হওয়ার কারণে কিন্তু কোনো শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। ফলশ্রুতিতে যারা টিকিট কেটেছেন তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছেন, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চা নিয়ে, বিশেষ করে যারা পরিবার নিয়ে এসেছেন তাদেরকে মূলত ভোগান্তিতে বেশি পড়তে হয়েছে। ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে সন্ধ্যার পরে কিন্তু যেমন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, একই সাথে ছাদে লোক নেওয়ার কথা থাকলে কিন্তু আমরা ছাদে লোক উঠতে দেখেছি। সব মিলিয়ে বলা চলে ভিড় যেমন বসেছে, একই সাথে মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বসুস্থ। মাজার, আপনি থাকুন আমাদের সাথেই। দর্শক, এবার নৌপথে ঈদ যাত্রার খবর জানাবার চেষ্টা করব। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। রাহাত, ছোট্ট করে জানাবেন সদরঘাটের যাত্রীদের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে ঈদুল আজহা উপলক্ষে যেমনটি জানেন যে ঈদুল আজহা উপলক্ষে যে ঈদ যাত্রা রয়েছে, সেই ঈদ যাত্রার প্রথম পর্বটি অর্থাৎ বাড়ি যাওয়ার যে পর্বটি রয়েছে সেটি ঈদের আর মাত্র বাকি রয়েছে একদিন। তো আজকেই এই শেষ দিনে বলা যেতে পারে যে ঈদের জন্য আজকেই হয়তোবা যে সবচেয়ে বড় যে যাত্রাটি সেটি আজকেই শেষ হবে। অন্যান্য দুই রুটের মতো আমরা যেমনটি জানি যে সড়ক এবং ট্রেন, এই দুই রুটের মতো কিন্তু নৌ রুটেও চলছে যাতায়াত। এবং এই যাতায়াতের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে রাত বাড়ার সাথে সাথে এখানে যাত্রীদের চাপ কিছুটা কমে এসেছে। আমরা সদরঘাটে আসার পরে যখন প্রথম আমরা এখানে গিয়েছি তখন যাত্রীদের প্রচন্ড চাপ এখানে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে সন্ধ্যার দিকটাতে। এবং রাত যখন একটু একটু বাড়ছে, এখন যখন রাত প্রায় 9টা বা 10টা চলে এসছে, এখন যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কিছুটা কম। অন্য দিক থেকে মোটামুটি অনেকগুলো লঞ্চ তারিশবারের মতো এখান থেকে যাত্রা ছেড়ে যাবে যাত্রীদেরকে নিয়ে, এবং এরপর তারা হচ্ছে যে আবার হয়তোবা সকালে ওখান থেকে ব্যাক করে এসে সদরঘাটে উঠবে। অন্যদিকে যাত্রীদের এই চাপের ক্ষেত্রে আমি যদি গতকালকের বা এর আগের দিনের কথা বলি, তাহলে যেটা দেখা গেছে যে গত বৃহস্পতিবার যাত্রীদের প্রচুর চাপ লক্ষ্য করা গিয়েছিল, কেননা সরকারি যে অফিসগুলো ছিল সেগুলো কিন্তু বৃহস্পতিবার, শুক্র, শনি এই দুটো দিন বন্ধ ছিল, যার কারণে বৃহস্পতিবার অনেকেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং অন্যদিকে আজকে গার্মেন্টস বা অন্যান্য যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো আজকে ছুটি হওয়ার কারণে যাত্রীদের একটি প্রবল চাপ আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আগামীকালকে পরের দিনটিতে ঈদ, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকেই আপনার যে ঈদ যাত্রাটি রয়েছে সেটির মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণ যাত্রী আজকের মধ্যে করে যেতে হবে। তো নৌ পরিবহনের কর্তৃপক্ষের কাছ থেকে ইতিমধ্যে আমরা জেনেছি যে সারা দিনে বিকেল থেকে বা এই পর্যন্ত মোটামুটি অর্ধশতাধিক অর্থাৎ 50টিরও বেশি লঞ্চ কিন্তু ঘাটে এসে ভিড়েছে। এবং এখান থেকে প্রায় 60 বা 70টি অথবা 72টি এরকম সংখ্যক লঞ্চ
এই সদরঘাট ছেড়ে তাদের গন্তব্যস্থলে চলে গিয়েছে। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির যে বিষয়টি রয়েছে সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে এইবার তুলনামূলকভাবে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিছুটা কম হচ্ছে। যদিও আমরা সড়ক পথে আসার সময় দেখেছি যে দীর্ঘ যানজট রয়েছে ঢাকার অন্যান্য রাস্তাগুলোতে, অন্তত সদরঘাট যে লিঙ্ক করে যে রাস্তাগুলো বা যে রাস্তাগুলো দিয়ে সদরঘাটে আসতে হয় সেখানে একটি দীর্ঘ যানজট থাকা সত্ত্বেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যাত্রীদের ভেতরে উৎসাহের কোনো কমতি নেই। তারা এই ঈদ উপলক্ষে বাড়ি যেতে পারছেন, এটি তাদের কাছে অনেক বড় একটি প্রাপ্তি হিসেবে এখন তাদের কাছে ধরা দিচ্ছে, যার কারণে তাদের এই যে দুর্ভোগ অর্থাৎ যানজটে আটকে থেকে অনেকক্ষণ সময় তাদের যে এখানে অতিবাহিত হয়ে। রাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদের বাকি আর একদিন, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর রাজধানীর পশুর হাট। হাটে বড় আকারের গরুর চাহিদা কিছুটা কম হলেও মাঝারি ও ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। তবে খাদ্যের দাম, আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এবার বড় গরুতে লোকসানের আশঙ্কায় ব্যাপারীরা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ক্রেতা বিক্রেতার এ দর কষাকষি রাজধানীর তেজগাঁও গরুর হাটে। তবে সহজেই হিসাব মিলছে না কারোরই। দাম তো এখন ছাড়তেছে না পাইকাররা। জায়গাটা আমি বেশ চাই, কিন্তু করা দাম করে 1.5 লাখ আগাই না জায়গা। হাটে তুলনামূলক ছোট গরুর চাহিদা বেশি, তাই বড় গরুর ব্যাপারীদের কথায় হতাশার ছাপ। আমরা চাইতেছি কিন্তু আমরা সেরকম আমার মন মতো হইতেছে না। আমার খাতিরে ধরেন যে গরুটা 5 আশা করেছিলাম, 4.5 দাম উঠেছিল, কিন্তু এখন বলতেছে 4। আমাদের এক্সপেকটেশন ছিল যে গরুটা হয়তো 5 লাখ বা 5.5 লাখ বিক্রি হবে, এখন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের বেশি দাম হচ্ছে না। ক্রেতা বিক্রেতা এবং গরুর নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ইজারাদাররা। আমাদের ভলেন্টিয়ার আছে মাঠে পর্যাপ্ত পরিমাণ, কোনো রকম আমরা বারবার মাইকে অ্যানাউন্স করি কারো দেওয়া কোনো খাবার জন্য ওনারা না খায় এই দিকে, এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ওনারা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে সারাক্ষণ পর্যবেক্ষণ করতেছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সবচেয়ে পুরা সিসি ক্যামেরার দ্বারা ওনারা এটা পর্যবেক্ষণ করতেছে। রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম বলে জানান ব্যাপারীরা, ফলে লোকসান আশঙ্কা করছেন তারা। যে খরচ হয় তাতে গরুতে লস হবে, অর্ধেক লস হবে। দাম নেই, বড় গরুর কোনো দাম নেই, কাস্টমার নেই। বড় গরুর কাস্টমার খুবই কম, যে 2-1 আসতেছে তাও সেরকম কথা বলে না। আর ক্রেতারা বলছেন সময় থাকায় এখনো গরু ছাড়ছেন না ব্যাপারীরা। গরু আছে যথেষ্ট, ছাগলও আছে যথেষ্ট, কিন্তু দাম অনেক বেশি। ছাগল, দুম্বা সহ নানা ধরনের কোরবানিযোগ্য পশু উঠেছে গাবতলী হাটে। ঈদের আগে সব বিক্রি হবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। আজ 9 জিলহজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত আরাফাত ময়দান। নামিরাহ মসজিদ থেকে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 3টার দিকে হজের খুতবা পড়ান পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। চোখের জলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত তুলে প্রার্থনা করেন হাজিরা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। মাথার উপর 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নিয়ে শনিবার আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সকাল থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হয়ে ওঠে আরাফাত ময়দান। আরাফাতের ময়দানে হাজিরা আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা ও পাপ মোচনের জন্য চোখের জলে দুহাত তুলে দেন। পবিত্র হজে
খুতবা দেওয়ার আগে নামিরা মসজিদে জোহর নামাজে ইমামতি করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মোয়াইকিলি। খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য রহমত কামনা করে দোয়া করেন তিনি। আরাফাতের পর রোববার 10 জিলহজ হাজিরা মুজদালিফায় যাবেন। আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কুরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবাঘর। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবছর মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে পানির ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানে না। বলেন, বিএনপির শাসনামলে সার বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি আরো বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে কেবল জনগণের ভোট চুরি করে নাই, কৃষকের ভাগ্য নিয়েও ছিনিমিনি খেলেছে। সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। পয়লা আষাঢ় থেকে 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। শনিবার সকালে গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগের সেরা 25 জন নেতাকর্মীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন নিশ্চিত করতে হবে, বাড়াতে হবে কৃষি গবেষণা। আমরা দেখি যেখানে সেখানে একটা ব্যবসায় নিয়ে একটা জমি কেনে আর একটা ইন্ডাস্ট্রি করে, আমার কৃষি জমি নষ্ট করে দেয়। আমাদের কাছে হচ্ছে আমাদের 3 ফসলি জমি কোনো মতেই সেটা নষ্ট করা যাবে না। সেখানে কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না। যত্রতত্র যাতে এভাবে জমি নষ্ট করে শিল্পায়ন করতে না পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পরিবেশ রক্ষায় উপমহাদেশে দলীয়ভাবে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। নগরায়নের ফলে কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। আমাদের সবসময় মাথায় একটা রাখতে হবে যে আমরা আমাদের ফসল উৎপাদন করবো, কারো কাছে হাত পাততে হবে না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ৭৪-এর মতো কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র করছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে হোক মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আর সেটাও যখন সফল হয়নি তারপরেই তো 15 আগস্ট ঘটালো। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কি হচ্ছে সেন্ট মার্টিনে? টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নিয়মিত কারা ছুটছে গুলি, কিংবা মিয়ানমারের জলসীমার ভেতর হঠাৎ বিভিন্ন ধরনের জাহাজগুলোই বা আসছে কোথা থেকে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কক্সবাজারের স্থানীয়দের মাঝে। তবে প্রশাসন বলছে যে পার্শ্ববর্তী দেশে যেহেতু যুদ্ধাবস্থা চলছে, তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ ব্যবহার করা হয়েছে সেন্ট মার্টিন যোগাযোগে। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ দেব।
সেন্ট মার্টিন থেকে কাজ সেরে ট্রলারে চেপে টেকনাফ ফিরছিলেন আলী জোহর নামের এই যুবক। সেখানেই মিয়ানমার অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানাচ্ছিলেন, যারা গুলি ছুড়েছেন তারাও কাঠের ট্রলারে ছিলেন। সেন্ট মার্টিন থেকে আসার পথে আমরা যখন নাইখুংদি এলাকায় আসি তখন আমাদের ট্রলারে গুলি এসে পড়ে। যারা গুলি করছিল তারাও দূরে ট্রলারে ছিল। এরপর আমার পায়ে গুলি এসে পড়লে আমি আর কিছু জানি না। স্থানীয় বেশ কয়েকটি সূত্র বলছে, গুলি ছোড়া এলাকাটি এখন সেদেশের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং বাংলাদেশি ট্রলারের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটিয়েছে তারা। এদিকে গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে টেকনাফের নাপনদ ও সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে এমন কয়েকটি জাহাজ। সেন্ট মার্টিনের স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। তাদের দাবি, এসব জাহাজ থেকে গোলা ছোড়া হয় মিয়ানমারের দিকে। মিয়ানমারের জাহাজগুলো দেখা যাচ্ছে আগে কোনো সময় দেখি নাই, এই যে এবারে দেখতেছি। এখন তো বর্তমান 4টা মতো দেখা যাচ্ছে। এমন উদ্ভুত পরিস্থিতিতে নিয়মিত রুটে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন যোগাযোগ। এতে করে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। 7-8 দিনের ভিতরে এখানে এরা ঢুকছে আমরা দেখা যাচ্ছে। আর এই জাহাজগুলি আমাদের ওখানে টেকনাফ থেকে আমরা যাইতে গেলে আমাদের অনেক ভয় লাগে। সীমান্ত রক্ষায় থাকা বিজিবি ও কোস্টগার্ড এ বিষয়ে কথা না বললেও জেলা প্রশাসন বলছে, পার্শ্ববর্তী দেশে যেহেতু যুদ্ধ অবস্থা চলছে তাই এদেশের নাগরিকদের নিরাপত্তায় আপাতত বিকল্প পথ করা হয়েছে সেন্ট মার্টিন যোগাযোগে। এই যুদ্ধ অবস্থার জন্য কিন্তু সিকিউরিটি কনসার্নে আমাদের মানুষের নাগরিকের জীবনের চেয়ে বড় কিছু নেই আমাদের কাছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাদেরকে চিন্তা করে এমনটি করছি আমরা। ইট ডাজন্ট মিন আমাদের ছেড়ে দিয়ে এরকম আসে এমন বিষয় নয়, কিন্তু একদম অনলি সিকিউরিটি কনসার্নে আমরা সেফ রুট ইউজ করার চেষ্টা করছি। এছাড়াও বর্তমান পরিস্থিতি উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে জানিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন, সমস্যার কিছু নেই। সেখানে বিজিবি, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। রাষ্ট্রপতি জানিয়েছি, আমরা মিনিস্ট্রি লেভেলে জানিয়েছি বিষয়টা কি। ইনফ্যাক্ট তাদের লেভেলের উপরে কথা হয়েছে। সেন্ট মার্টিন আমাদের অংশ, এভাবে আছে, কোনো সমস্যা নেই। রেগুলার যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, কোনো বিচ্ছিন্ন কোনো অসুযোগ এখানে নেই আসলে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর কক্সবাজার ও টেকনাফের বিকল্প পথ দিয়ে গেল বৃহস্পতিবার থেকে যাতায়াত ও মালামাল নেওয়া শুরু হয়েছে সেন্ট মার্টিনে। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। দুপুরে ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, এবারের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। বিস্তারিত সাবরিনা মজুমদারের প্রতিবেদনে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এবং সীমান্তের ওপার থেকে ছোড়া গুলির কারণে প্রায় 10 দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নাফ নদীর ওপারে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্য পাঠানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই সেন্ট মার্টিন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চলবে, তবে আক্রান্ত হলে ছাড় নয়। তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। ঈদুল আজহায় সড়ক পরিস্থিতি নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। জানান, পশুর হাট ও পশুবাহী ট্রাক বেশি থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও সার্বিক ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় ব্যাপকভাবে, এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুর হাট, পশুর হাট, এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না, যানজটের জন্য। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ এখন নখ দন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না, বড় দেশগুলো মানে না। জাতিসংঘের মতো
প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথা ইসরায়েল শুনে না, তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারকে কিছু না বলা, কোনো ব্যবস্থা না নেওয়া সরকারের নতজানু আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনরা জাতিকে মিথ্যা বলে বোকা বানাতে চাইলেও দীর্ঘ সময়ের জন্য তা করতে পারবে না বলেও দাবি মির্জা ফখরুলের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রকৃতপক্ষে 16 জুন দেশকে সংবাদপত্রবিহীন দেশে পরিণত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের কেউ নিরাপদ নয়। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ না হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশের কোনো কিছুই ঠিক হবে না। এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে উত্তেজনার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট দেবো বা কিছু বলতে পারি। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসি। কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদেরও। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।